আমরা আগের দিন আলোচনা করেছিলাম পজিটিভ লিবার্টির বিভিন্ন তাত্ত্বিকদের অবদান নিয়ে। তার আগের দিন আলোচনা করেছিলাম নেগেটিভ লিবার্টির বিভিন্ন তাত্ত্বিকদের অবদান নিয়ে, এবং ঠিক তারও আগের দিন আমি এই লিবার্টির মিনিং বলতে কি বোঝায়, লিবার্টির ফিচার্স বলতে কি বোঝায় এবং লিবার্টি সংক্রান্ত তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। অর্থাৎ আমরা বুঝতেই পারছি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, এই কথাটা অনেকটাই গ্রহণযোগ্য। হ্যাঁ, আমরা কেউ স্বাধীনতা ছাড়া আমাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারি না, আর স্বাধীনতা না থাকলে আমরা কিন্তু আমাদের অধিকারটাও প্রতিফলিত করতে পারি না। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে লিবার্টির বিভিন্ন টাইপস গুলোকে নিয়ে। আমরা কোন কোন লিবার্টি দেখতে পাই বা আমরা লিবার্টিকে কত ভাগে ভাগ করতে পারি। এই টাইপস অফ লিবার্টি পড়ার আগে আমরা জানবো, এই যে কয়েকটি বই তোমাদের প্রত্যেক দিন তুলে ধরি, যে আমাদের কিন্তু থিওরির এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওপি গাওয়ার রয়েছে, অ্যান্ড্রু হেডের বই রয়েছে, তোমাদের এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। আর একটা কথা, তোমরা যারা নেট সেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা পিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, স্কুল সার্ভিস কমিশন, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমার একটা লেখা বই রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি। এই বইটি তোমাদের খুবই কাজে আসতে পারে এবং সেটাতে 108টি তোমাদের মক টেস্ট, পারফেক্ট মক টেস্ট রয়েছে পুরোপুরি বাংলা ভাষাতে। তোমরা যদি সেটা সংগ্রহ করতে চাও, কলেজ স্ট্রিট থেকে তো পেয়ে যাবে, আর অনলাইনে তোমরা পেয়ে যাবে অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, তোমরা সংগ্রহ করতে পারো। চলো আজকে আলোচনায় চলে যাওয়া যাক। আমরা মোটামুটি লিবার্টিকে কত ভাগে ভাগ করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই চার্টটা, যে লিবার্টিকে আমরা মূলত 10টি ভাগ আমি এখানে দেখিয়েছি, বিভিন্ন রকম করে ভাগ রয়েছে, অনেক ভাগ এখানে তোমরা নতুন হয়তো দেখতে পাচ্ছ। দেখো কি কি ভাগ রয়েছে। প্রথমটা বলছে ন্যাচারাল লিবার্টি, দ্বিতীয় বলছে সিভিল লিবার্টি, তৃতীয়ত বলছে পলিটিক্যাল লিবার্টি, ইন্ডিভিজুয়াল লিবার্টি, ইকোনমিক লিবার্টি, মোরাল লিবার্টি, রিলিজিয়াস লিবার্টি, ন্যাশনাল লিবার্টি, ইন্টারন্যাশনাল লিবার্টি, আর একদম শেষে বলছে ডোমেস্টিক লিবার্টি। আজকের এই লিবার্টিগুলো বলতে কি বোঝায় মূলত বুঝে নেওয়ার চেষ্টা করব। একেবারেই লিবার্টির প্রথম ভাগে যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল লিবার্টি। এই ন্যাচারাল লিবার্টি বলতে কি বোঝায়? প্রাকৃতিক যে স্বাধীনতা। প্রাকৃতিক স্বাধীনতা বলতে যেখানে আমার চরম স্বাধীনতা, যেখানে কোনো আইন নেই, যেখানে কোনো নিয়ম নেই, যেখানে আমি চরম স্বাধীনতা ভোগ করতে পারি, অর্থাৎ সেটাকে আমি বলছি প্রাকৃতিক স্বাধীনতা। বলছি দেখো, ন্যাচারাল ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল উইথাউট এনি রেস্ট্রিকশন। ন্যাচারাল ফ্রিডমটা কিরকম ধরনের, প্রাকৃতিক মুক্তি বা প্রাকৃতিক স্বাধীনতাটা কেমন, সেখানে কোনো ব্যক্তির কোনো উইথাউট এনি রেস্ট্রিকশন, কোনো রকম রেস্ট্রিকশন সেখানে থাকে না, কোনো রকম বাধা এই রকম জায়গাতে থাকে না। ইট ইজ জাস্টিফাইড অন দ্য গ্রাউন্ড দ্যাট since man is born free, he is to enjoy freedoms as he wills. কিরকম? এইরকম প্রাকৃতিক অবস্থাতে, এইরকম প্রাকৃতিক স্বাধীনতাতে, ন্যাচারাল লিবার্টিতে মানুষ একেবারে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। মানুষ একেবারে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং সে যা ইচ্ছা সে তা করতে পারে। এখানে কেউ তাকে বাধা প্রদান করে না প্রাকৃতিক স্বাধীনতাতে। কি বলছে? এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন নেগলেক্টস হিজ ফ্রিডম। তার স্বাধীনতার জন্য যে কোনো ধরনের রেস্ট্রিকশনকে নেগলেক্ট করা হয়, কোনো ধরনের বাধাকে মানা হয় না। এখানে কোনো রকম কোনো বাধা নেই, যা ইচ্ছা তা করারই স্বাধীনতা। আমরা সেটাকে বলছি ন্যাচারাল বা ন্যাচারাল লিবার্টি। তারপরে কি বলছে? বাট ইন টুডেস এরা ন্যাচারাল লিবার্টি ক্যান নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি, ক্যান ক্রিয়েট এনার্কি।
একেবারেই ঠিক। কিন্তু আমরা বর্তমানের পরিপ্রেক্ষিতে যদি দেখি, আমরা কি দেখতে পাবো? বর্তমানের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখতে হবে এইরকম প্রাকৃতিক স্বাধীনতা কিন্তু এখন আর ভোগ করা যায় না। প্রাকৃতিক স্বাধীনতার মতো একেবারে স্বেচ্ছাচারিতা স্বাধীনতার নামে সেটা কিন্তু ভোগ করা যায় না। যা খুশি তাই করব, আমি যদি আরেকজনকে মেরে ফেলার ইচ্ছা করি মেরে ফেলবো, ওকে ধরে আজকে পিটতে পারি, মারতে পারি, আমি রাস্তা ছাড়বো না, আমি একার মতো একা যাব, এইরকম স্বাধীনতা, এটাকে বলে উচ্ছৃঙ্খলতা। এটা কোনো স্বাধীনতাই নয়। আজকের দিনে দাঁড়িয়ে কি করতে পারে? সেটা এনার্কি সৃষ্টি করতে পারে, একটা নৈরাজ্যের সৃষ্টি করতে পারে। তাই বলছে আজকের দিনে ন্যাচারাল লিবার্টি ক্যান নট অ্যাকসেপ্টেড বাই, আজকের দিনে দাঁড়িয়ে এটাকে অ্যাকসেপ্ট করা হয় না সমাজ ব্যবস্থায়। দ্বিতীয়ত কি বলছে? রেস্ট্রিক্ট বেসড অন লস অ্যান্ড রিয়েল অ্যান্ড ফেয়ার লিবার্টি বি পসিবল রিকোয়ার্ড। বলছে আমরা কোন লিবার্টিটা পেতে পারি? যেটা আইনের মধ্য দিয়ে তৈরি, যেটা আমরা আইন মেনে চলি, যেটা আইনের মধ্য দিয়ে আমি যে স্বাধীনতা ভোগ করতে পারি, সেটা বর্তমানে আমরা পেতে পারি। একেবারে সাপোর্ট কারা করছে? হবস, লক, রুসো, এই সমস্ত তাত্ত্বিকরা কিন্তু মূলত ন্যাচারাল লিবার্টির যে দিকটা সেটাকে কিন্তু সাপোর্ট করেছে। এবারে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আরেকটি লিবার্টির কথা বলছে, সেটা হচ্ছে সিভিল লিবার্টি। সিভিল লিবার্টি কোনগুলো? যেগুলো আমরা রাষ্ট্র কর্তৃক পাই। অর্থাৎ আগের আমরা ন্যাচারাল লিবার্টি দেখেছি প্রকৃতি কর্তৃক পেতাম, প্রাকৃতিকভাবে জন্মগতভাবে আমরা পেতাম স্বাধীনতা। এখানে জন্মগতভাবে শুধু নয়, এখানে রাষ্ট্র কর্তৃক যে স্বাধীনতা আমরা পাই, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে, একটা নির্দিষ্ট লয়ের মধ্য দিয়ে যে স্বাধীনতা ভোগ করতে পারি, সেটাকে আমরা মূলত সিভিল লিবার্টি বলে থাকি। যেমন দেখো, ফলো বাই দ্য সোসাইটি অ্যান্ড ইটস ইন্ডিভিজুয়াল এনজয়েড। এটা কিসের মধ্যে? একটা সমাজের মধ্য দিয়ে, সমাজকে ফলো করতে হয়, সমাজের মধ্য দিয়ে এটা আমরা পেতে পারি, প্রত্যেকটা ব্যক্তি এটা পেতে পারে। ইট হ্যাজ সাম রেস্ট্রিকশন বেসড অন দ্য ল অ্যান্ড রুল। বলছে এই স্বাধীনতাটা, এই লিবার্টি কি থাকে? কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, বাধা থাকে। কার মধ্য দিয়ে বাধা থাকে? ল এবং রুল, আইনের মধ্য দিয়ে, কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে বাধা থাকে। আগের স্বাধীনতাতে আমরা দেখেছি, ন্যাচারাল লিবার্টিতে আমরা দেখেছি, সেখানে কোনো রকম বাধা ছিল না। কিন্তু সিভিল লিবার্টি কিসের মধ্য দিয়ে বাধা সৃষ্টি করে? সিভিল লিবার্টি পেতে গেলে তোমাকে কিছু আইন কানুন মেনে চলতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, তার মধ্য দিয়ে। এটা কে তৈরি করে? এটা রাষ্ট্র তৈরি করে, এটা সমাজ তৈরি করে থাকে। তারপরে গুরুত্বপূর্ণ কথা বলছে, ইট ইজ ইম্পোজড বাই দ্য স্টেট। এটা কে পরিচালিত করে? কার দ্বারা পরিচালিত হয়? রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। অ্যান্ড ইট ইজ জাস্ট অপোজিট অফ ন্যাচারাল লিবার্টি। একেবারেই তাই, এটা একেবারেই ন্যাচারাল লিবার্টির পুরোপুরি বিপরীত একটা লিবার্টি, সেটা হচ্ছে সিভিল লিবার্টি। তারপরে কি বলছে? বলছে দেখো, স্টেট গ্যারান্টেড সিভিল লিবার্টি। স্টেট কি করে? রাষ্ট্র কি করে? রাষ্ট্র মানুষের লিবার্টিকে, এই সিভিল লিবার্টিগুলোকে রক্ষা করে, গ্যারেন্টি দেয় রক্ষা করার, সুরক্ষিত করে। কার মধ্য দিয়ে? আইনের মধ্য দিয়ে। ইট ইজ স্টেটেড ইন দ্য ল that what are the conditions necessary for the enjoyment of liberty. আমার যে লিবার্টি রয়েছে, একটা মানুষের যে লিবার্টি থাকা প্রয়োজন, সেটা একটা রাষ্ট্র আইনের মধ্য দিয়ে কিন্তু পরিচালিত করে। তাই একজনের স্বাধীনতা অপরজন যাতে না হত্যা করতে পারে, একজনের স্বাধীনতা অপরজন যাতে না কেড়ে নিতে পারে, প্রত্যেকে যাতে প্রত্যেকের স্বাধীনতা পালন করতে পারে, তার জন্য একটা নির্দিষ্ট আইন, নির্দিষ্ট রীতি, নির্দিষ্ট নীতি, নির্দিষ্ট কানুন এর মধ্য দিয়ে এই সিভিল লিবার্টি পরিচালিত হয়। বলছে প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম ইজ কভার্ড আন্ডার সিভিল লিবার্টি। সিভিল লিবার্টির মধ্যে আমার সমস্ত ধরনের অধিকার কি হয়? অধিকার সুরক্ষিত করা হয় একটা নির্দিষ্ট আইনের মধ্য দিয়ে। প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, আমার যে স্বাধীনতা, আমার অধিকার, এগুলো আন্ডার সিভিল লিবার্টি। ইট
protects the fundamental rights of the people lawfully. এই সিভিল লিবার্টিতে মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা সেগুলো আইনের মধ্য দিয়ে পালিত হয় এবং আইনের মধ্য দিয়ে সুরক্ষিত থাকে। পরবর্তী যে লিবার্টির কথা বলছে সেটি কি? সেটি হচ্ছে পলিটিক্যাল লিবার্টি। একেবারেই রাজনৈতিক স্বাধীনতা বলতে কোনগুলোকে বুঝি? আমরা রাজনৈতিক দিকগুলোতে যেগুলো স্বাধীনতা অর্জন করে থাকি, যেমন ভোট দেওয়ার আমার অধিকার আছে, এটা একটা রাজনৈতিক অধিকার। রাজনীতিতে ভোটে দাঁড়ানোর যে অধিকার সেটাও আমার একটা রাজনৈতিক অধিকার হতে পারে। বলছে দেখো, এনজয়মেন্ট অফ লিবার্টি ইন পলিটিক্স বাই পিপল, মানুষের একটা রাজনীতিতে অংশগ্রহণ করার যে অধিকার, রাইট টু ভোট, রাইট টু কন্টেস্ট ইলেকশন, এই অধিকারগুলোকে আমরা মূলত রাজনৈতিক অধিকার বলবো। যে অধিকারগুলো রাজনীতির সাথে জড়িত সেই অধিকারগুলোকে আমরা রাজনৈতিক অধিকার বলবো। তারপরে কি বলছে? ইন্ডিভিজুয়াল লিবার্টি, যে অধিকারগুলো ব্যক্তির অত্যন্ত নিজের ব্যক্তিগত স্বার্থের সাথে জড়িত সেগুলোকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল লিবার্টি। কি বলছে? ইন্ডিভিজুয়াল লিবার্টি ইজ দ্য এনজয়মেন্ট অফ হিজ হার অপরচুনিটি and desires, but in such a way that it would not restrain others' liberty. খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে। কি বলছে? ইন্ডিভিজুয়াল লিবার্টিকে এনজয় করা যেতে পারে, অর্থাৎ এমন একটা অপরচুনিটি অ্যান্ড ডিজায়ার্স, আমার যে ইচ্ছা, আমার যে সুযোগ সুবিধাগুলো আমি সেগুলো যাতে ভোগ করতে পারি, আমার ব্যক্তিগত যে ইচ্ছা, আমার ব্যক্তিগত যে চাহিদা, ব্যক্তিগত যে সুযোগ সুবিধা, এগুলো যদি আমরা ভোগ করতে পারি, তার স্বাধীনতা, সেটা বলছে একান্ত ব্যক্তিগত, সেটা স্বাধীনতা। এই স্বাধীনতা আমি যাতে অপরকে বা অপরকেও আমার এই স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারবে না, বা আমি আমার ডিজায়ারকে পূরণ করার লক্ষ্যে, আমার চাহিদাকে পূরণ করার লক্ষ্যে আমিও অপরের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারবো না। পরবর্তী এক্সাম্পল দিয়ে বলছে রাইট টু পার্সোনাল লিবার্টি, আমার ব্যক্তিগত যে স্বাধীনতা তার অধিকার। ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা, আমি কথা বলতে পারি। তার মানে এই নয় এমন কোনো কথা বলবো না যেটা ন্যাশনাল লিবার্টির বিপরীতে চলে যায়, অর্থাৎ জাতীয় স্বার্থের বিপরীতে। আমাকে দেশদ্রোহী বলবে এরকম কথা আমি বলবো না, অর্থাৎ আমি দেশের বিপক্ষে গিয়ে কথা বলবো না। আমার ফ্রিডম অফ স্পিচ রয়েছে, সেটা একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে আমার স্বাধীনতা সেটা রয়েছে। তাই ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে ফ্রিডম অফ স্পিচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা। পরবর্তী লিবার্টিটা খুব গুরুত্বপূর্ণ লিবার্টি, সেটা হচ্ছে ইকোনমিক লিবার্টি। প্রত্যেকে জানো যে লিবার্টি বা যে স্বাধীনতা অর্থনীতির সাথে জড়িত সেগুলোকে আমরা ইকোনমিক লিবার্টি বলে থাকি। অর্থনীতির সাথে জড়িত মানে আমার অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন। একটা মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা জরুরি। মানে অর্থনীতি, অর্থ, এগুলো কিন্তু একটা মানুষের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। তাই অনেকে বলে থাকেন যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সমাজের যতগুলো স্বাধীনতা আছে তাদের কোনো মূল্য নেই। সমস্ত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সিভিল লিবার্টি থেকে শুরু করে নাগরিক স্বাধীনতা, সমস্ত কিছু ব্যর্থ, তাদের কোনো রকম মূল্য নেই, মূল্যহীন সমস্ত কিছু স্বাধীনতা। তাই বলছে দেখো, এক্সাম্পল হিসেবে বলছে দেখো, ইকোনমিক লিবার্টি ইট ইনক্লুডস ইকুয়াল ওয়েজ অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি, আমার কাজের যে অধিকার এবং বেতনের যে অধিকার, আমার কাজের অধিকার প্রয়োজন, আমার বেতনেরও অধিকার প্রয়োজন, সম কাজের সম বেতনেরও অধিকার প্রয়োজন। অর্থাৎ আমি যদি কাজ না করি খাবো কি? আমার যদি কাজ না থাকে খাবো কি? আমি যদি বেকার হয়ে থাকি আমি খাবো কি? একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার কিন্তু কাজের অধিকার ও প্রয়োজন রয়েছে। অ্যাবসেন্স অফ আনএমপ্লয়মেন্ট, অবশ্যই অ্যাবসেন্স অফ আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট প্রয়োজন। পরে বলছে রাইট টু ওয়ার্ক, আমার কাজের অধিকার দরকার। রাইট টু আর্ন লিভিং, আমার বেঁচে থাকার জন্য আর্ন করার প্রয়োজন রয়েছে। এগুলো সমস্ত কিছুই হচ্ছে অর্থনৈতিক অধিকার।
তাই অর্থটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের বেঁচে থাকার জন্য, কাজেরও যেমন দরকার রয়েছে, সমকাজে সমবেতনের অধিকার রয়েছে, এগুলো সমস্ত কিছু অর্থনৈতিক অধিকার। রিলিজিয়াস লিবার্টি রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখলাম, অর্থনৈতিক ক্ষেত্রে দেখলাম, সিভিল লিবার্টি দেখলাম, ন্যাচারাল লিবার্টি দেখলাম, কিন্তু রিলিজিয়াস লিবার্টিতে কি বলছেন? রিলিজিয়াস লিবার্টিটা আমার ধর্মচারণের অধিকার। আমি ব্যক্তি হিসাবে আমি কোন ধর্ম পালন করব সেটা একান্তই আমার নিজস্ব ব্যাপার। আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, আমি শিখ হতে পারি, আমি যে কোনো ধর্মের হতে পারি, আমি যে কোনো ধর্ম আমি পালন করতে পারবো, তার অধিকার। আমাকে কেউ জোর করবে না যে তুমি এই ধর্মটা পালন করো। কোনো রাষ্ট্র আমাকে জোর করতে পারে না তুমি হিন্দু ধর্ম পালন করো কিংবা মুসলিম ধর্ম মেনে চলো কিংবা শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্ট, যে কোনো একটা ধর্ম তোমাকে পালন করতেই হবে এই রাষ্ট্রে থাকতে গেলে। এটাকে রিলিজিয়াস লিবার্টি বলে না। রিলিজিয়াস লিবার্টি তাহলে কি? আমি আমার পছন্দ মতো, আমার নিজের স্বাধীনতা অনুযায়ী আমার নিজস্ব ধর্ম পালনের অধিকার। সেখানে কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি আমার এই অধিকারে হস্তক্ষেপ করবে না। এটাকে আমরা বলবো রিলিজিয়াস লিবার্টি। এবারে খুব একটা গুরুত্বপূর্ণ লিবার্টি, সেটা হচ্ছে মোরাল লিবার্টি। একেবারেই তাই। মোরালিটি না থাকলে, নৈতিকতা না থাকলে, আমার নৈতিক স্বাধীনতা না থাকলে একটা মানুষের জীবনযাপনে, মানুষের অধিকারের ক্ষেত্রেও অনেক বাধা হয়ে দাঁড়ায়। বলছে এইমস অ্যাট মেকিং পারসন এ মোরাল বিং। একজন মানুষকে নৈতিক হিসেবে গড়ে তুলতে হলে, একটা মানুষ নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তার কিন্তু এই মোরাল লিবার্টি খুবই প্রয়োজন। An individual is free to do such things which have moral value associated with idealist thinker. খুবই গুরুত্বপূর্ণ মোরালিটিটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী লিবার্টিতে কি বলছে? ন্যাশনাল লিবার্টি খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থ, যেটা ন্যাশনাল, জাতীয় স্বাধীনতা, এখানে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলছে এ স্টেট হ্যাজ রাইট টু সেলফ গভর্নমেন্ট অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। একেবারেই একটা রাষ্ট্রের কি থাকা উচিত? একটা রাষ্ট্রের নিজস্ব অধিকার থাকা দরকার। একটা রাষ্ট্রের অধিকার থাকা প্রয়োজন সেলফ গভর্নমেন্টের, নিজস্ব সরকার পরিচালনা করা, অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। আমার নিজের সরকার আমি নিজে পরিচালিত করব, কোনো বাইরের কোনো রাষ্ট্র আমার বলবে না। আমার ন্যাশনাল লিবার্টি থাকা প্রয়োজন। আমার জাতির জন্য আমি আমার মতো করে কাজ করব, সেটা থাকা প্রয়োজন। বাইরের কোনো রাষ্ট্র আমাকে বলে দেবে না যে তুমি এইভাবে কাজ করো, সেইভাবে কাজ করো, সেটা হবে না। বলছে অ্যাকর্ডিং টু জেফারসন, এভরি ম্যান অ্যান্ড এভরিবডি অফ ম্যান অন আর্থ পজেস দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাষ্ট্র এই পৃথিবীতে যারা রয়েছে প্রত্যেকে কি করতে পারে? তাদের অধিকার রয়েছে সেলফ গভর্নমেন্টে, সে নিজেকে নিজের দ্বারা পরিচালিত করার। অর্থাৎ একটা মানুষও যেমন নিজের দ্বারা পরিচালিত হবে, অন্যের দ্বারা পরিচালিত হবে না, ঠিক তেমন একটা রাষ্ট্র ব্যবস্থাও অন্য রাষ্ট্রের দ্বারা পরিচালিত হবে না, সে তার নিজের গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হবে। গভর্নমেন্ট তৈরি করে পরিচালিত করবে, অন্য কোনো রাষ্ট্রের গভর্নমেন্ট দ্বারা, অন্য কোনো রাষ্ট্র দ্বারা সে কিন্তু প্রভাবিত এবং পরিচালিত হবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি, এই যে আমরা আমেরিকার সাথে ইরানের যুদ্ধ দেখতে পাচ্ছি, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ দেখতে পাচ্ছি, সেখানে আমেরিকা, ইসরায়েল কিন্তু ইরানের যে নীতি সেগুলোকে পরিচালনা করার চেষ্টা করছে। সেখানে আমরা দেখছি সৌদি আরব থেকে কাতার, কুয়েত, ওমান থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা পুরো পুতুল সরকার পরিচালনার চেষ্টা করছে। ভারতবর্ষের অনেক নীতি কৌশলের ক্ষেত্রে আমেরিকা প্রভাব বিস্তার করছে। পাকিস্তানের ক্ষেত্রে আমেরিকা মাথা গলাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে, আফগানিস্তানের ক্ষেত্রে, প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আমেরিকার মতো দেশ এবং বড় বড় যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে তারা কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে মাথা গলাচ্ছে। তাহলে বুঝতে পারছো আমাদের ন্যাশনাল লিবার্টি ধ্বংসের মুখে পড়ছে। অনেক অনেক দেশের ন্যাশনাল লিবার্টি চ্যালেঞ্জের মুখে পড়ছে।
সেখান থেকে মুক্তির কথা বলছে, যে একটা জাতীয় বা ন্যাশনাল লিবার্টি থাকা প্রয়োজন। এবারে আরেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, আমরা এতক্ষণ দেখলাম ন্যাশনাল লিবার্টি, কিন্তু এবার বলছি ইন্টারন্যাশনাল লিবার্টি। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও কিন্তু আমার একটা স্বাধীনতা থাকা প্রয়োজন। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীনতা বলতে কি বোঝায়? আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীনতা বলছে সাপোর্ট পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি গড়ে তুলতে, সহযোগিতা গড়ে তুলতে, যাতে যুদ্ধ না হয়, পিসফুলি সেটাকে যাতে সমঝোতা করা যায়, তার জন্য যাতে আমরা একটা সংগঠন গড়ে তুলতে পারি, যাতে নিজেরা একত্রিত হতে পারি, তারও স্বাধীনতা প্রয়োজন। কেউ এসে বলবে না যে তুমি কেন ওই দেশের সাথে জোট করছো, কেউ এসে হুমকি দেবে না যে তুমি কেন ওই দেশের সাথে ওই দেশের জোট করছো, তোমরা তিনজন মিলে কেন একটা জোট তৈরি করছো, কেন তোমরা সার্ক করছো, কেন তোমরা অন্যান্য সংগঠন তৈরি করছো, এটা কেউ বলতে পারবে না। তাই আন্তর্জাতিক ক্ষেত্রের লিবার্টিটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ল্ড শুড বি ফ্রি ফ্রম এনি আননেসেসারি কন্ট্রোলস অ্যান্ড লিমিটেশন। এই সমগ্র বিশ্ব, যে সমস্ত দেশ রয়েছে, ওয়ার্ল্ড শুড বি ফ্রি, একেবারে তারা মুক্ত থাকবে কোনো রকম আননেসেসারি, কোনো রকম অপ্রয়োজনীয় কন্ট্রোল থেকে, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ তাদের উপর থাকবে না, কোনো সীমাবদ্ধতা তাদের উপর থাকবে না। সমগ্র বিশ্বের সমগ্র রাষ্ট্র ব্যবস্থা মুক্ত স্বাধীনভাবে তারা নীতি কার্যকলাপ পরিচালিত করতে পারবে। পরের পয়েন্টে বলছে নো ইউজ অফ ফোর্স ডিসপিউট ক্যান বি সেটেলড থ্রু পিসফুল মিনস। বলছে কোন রকম নো ইউজ ফোর্স, একটা শান্তিপূর্ণভাবে বিবাদকে নিরসন করতে হবে। কোনো বিবাদ হলে তাকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। কোনোভাবেই আমরা তার উপরে ফোর্স প্রয়োগ করে, কোনো রকম ফোর্স ইউজ করে আমরা সেটাকে নষ্ট করব না। অর্থাৎ আমি শান্তিপূর্ণভাবে যাতে সমস্যার সমাধান করতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত ইন্টারন্যাশনাল লিবার্টি। এক্সাম্পল বলছে রিনাউন্সিয়েশন অফ ওয়ার, লিমিটেশন অন দ্য প্রোডাকশন অফ আর্মামেন্টস অ্যান্ড দ্য স্পেসিফিক সেটেলমেন্ট অফ ডিসপুটস, যেটা বলছিলাম। পরবর্তী লিবার্টি বলছে ডোমেস্টিক লিবার্টি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একেবারে শেষ যে পয়েন্টটি আমাদের ডোমেস্টিক লিবার্টি, খুবই গুরুত্বপূর্ণ এই লিবার্টি, একেবারে শেষ প্রান্তে। ডোমেস্টিক লিবার্টি বলতে ঘরোয়া যে সমস্ত স্বাধীনতা, সেগুলো কিন্তু খুব দরকার। শিশুর উপরে আমরা ঘরে অত্যাচার করে থাকি, আমরা নারীদের উপরে ঘরে অত্যাচার করে থাকি, ডোমেস্টিক ভায়োলেন্স আমরা দেখি, সেগুলোর থেকে স্বাধীনতা। অর্থাৎ বলছে দেখো লিবার্টি ইন ডোমেস্টিক স্ফিয়ার, গৃহের মধ্যে অর্থাৎ ডোমেস্টিক স্ফিয়ারে আমার স্বাধীনতা। ওমেন অ্যান্ড চিলড্রেন নিড টু বি প্রোটেস্টেড এগেনস্ট মেল ট্রিটমেন্ট। অর্থাৎ এখানে বলতে চাইছে যে এই যে পুরুষরা নারীদের উপরে যে অত্যাচার করে, পুরুষরা শিশুদের উপর যে অত্যাচার করে, তার বিরুদ্ধে কথা বলার অধিকার রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার বা স্বাধীনতা রয়েছে। এক্সাম্পল রাইট টু ডিভোর্স। অর্থাৎ যদি মহিলাদের উপর অত্যাচার হয়, গৃহের যে অত্যাচার, তাহলে অবশ্যই তার বিপক্ষে সেই মহিলা ডিভোর্স দিতে পারে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটি লাইক করবে। আর হ্যাঁ, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি পরের ভিডিওতে।